ডিয়ার ফেসবুক ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে এখন আমি ইংরেজি গ্রামারের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তা হলো ক্লজ, ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স। ফ্রেজ, ক্লজ এবং সেন্টেন্স নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। তো আমাদের সবচেয়ে যে জিনিসটার নলেজ কম সেটা হলো ফ্রেজ আর ক্লজ কি। ফ্রেজ আর ক্লজ কি? ফ্রেজ আর ক্লজটা হচ্ছে এমন একটা বিষয় যেটা, বিশেষ করে ক্লজটা হচ্ছে এমন একটা বিষয় যে ক্লজ ছাড়া কোনোদিনই সেন্টেন্স গঠন করা যায় না। তো এখন আমাদেরকে সবার আগে একটা সেন্টেন্স ভালোভাবে বুঝতে গেলে, ভালোভাবে জানতে গেলে, তো তার আগে জানতে হবে ফ্রেজ এবং ক্লজ কি। এই দুটো বিষয় খুব স্পষ্ট করে আমাদের জানতে হবে। তারপর আমাদের সেন্টেন্সের উপরে আমরা নলেজ অর্জন করতে পারবো, তো কিংবা বিষয়টাকে জানতে পারবো। তো প্রথমে আসি ফ্রেজের কাছে। ফ্রেজ, 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 ফ্রেজ। আর ফ্রেজ জানতে গিয়ে তার আগে আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হলো শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ কি? শব্দগুচ্ছ কি এখন আমাদেরকে শব্দগুচ্ছটা আগে বুঝতে হবে। ফ্রেজ বুঝতে আগে আমাদেরকে শব্দগুচ্ছটা সম্পর্কে একটু আইডিয়া দিতে হবে যে শব্দগুচ্ছ কি। পাশাপাশি বসে থাকা একাধিক শব্দই হচ্ছে শব্দগুচ্ছ, কিংবা এবার বলা যায় দুই বা পাশাপাশি বসে থাকা দুই বা ততোধিক শব্দই হচ্ছে শব্দগুচ্ছ। এক কথাই হলো যে পাশাপাশি বসে থাকা একাধিক শব্দই হচ্ছে শব্দগুচ্ছ। তখন এটা এরকম যে পাশাপাশি বসে থাকা, পাশাপাশি বসে থাকা একের অধিক শব্দকে শব্দগুচ্ছ বলে। শব্দগুচ্ছ বলে। শব্দগুচ্ছ যেমন বিষয়টা এরকম, যদি আমি বলি যে the boy with his parents in the field. আবার যদি বলি the boy is on the roof. এটা দুটো লাইনই একটা করে শব্দগুচ্ছ। কেন? কারণ প্রথম লাইনে দেখতে পাচ্ছি কি যে দিয়ে একটা শব্দ, বয় একটা শব্দ, উইথ একটা শব্দ,
হিস একটা শব্দ, প্যারেন্টস একটা শব্দ, ইন একটা শব্দ, দিয়ে একটা শব্দ, ফিল একটা শব্দ। আর এই সবগুলো শব্দ কি হচ্ছে পাশাপাশি একর অধিক বসে আছে, সুতরাং এটা একটা শব্দগুচ্ছ। শব্দগুচ্ছের সংজ্ঞায় বলা হচ্ছে যে পাশাপাশি বসে থাকে একর অধিক শব্দকেই শব্দগুচ্ছ বলে। সে মধ্যে এখানে অনেকগুলো শব্দ পাশাপাশি বসে আছে, একর অধিক শব্দ পাশাপাশি বসে, সুতরাং এটা একটা শব্দগুচ্ছ। দা বয় উইথ হিজ প্যারেন্টস ইন দ্য ফিল্ড, এটা একটা শব্দগুচ্ছ। একইভাবে দ্বিতীয় লাইনে আমরা দেখতে পাচ্ছি দিয়ে একটা শব্দ, বয় একটা শব্দ, অন একটা শব্দ, দিয়ে একটা শব্দ, রূপ একটা শব্দ। এখানে অনেকগুলো শব্দ অনেকগুলো শব্দ পাশাপাশি বসে আছে, সুতরাং এটা একটা শব্দগুচ্ছ, এটা একটা শব্দগুচ্ছ। তাহলে আমরা বুঝতে পারলাম কি যে পাশাপাশি বসে থাকা একের অধিক শব্দই হচ্ছে শব্দগুচ্ছ, কিংবা পাশাপাশি বসে থাকা দুই বা ততোধিক শব্দই হচ্ছে শব্দগুচ্ছ। ওকে, এখন আমরা ফ্রেজের উপরে কথা বলবো। ফ্রেজ যে শব্দ হচ্ছে কোন সাবজেক্ট এবং বা থাকে না, তাকে ফ্রেজ বলে। একটাই যে শব্দ হচ্ছে ভিতরে কোনো সাবজেক্ট এবং ভার্ব থাকে না, তাকে বলা হবে ফ্রেজ। তাকে বলা হবে। তো সেই মধ্যে আমরা দুইটা লেখা দেখি, দেখি যে এটা তো প্রথম লাইনটা আমরা দেখতেছি এটা একটা শব্দগুচ্ছ, কারণ এর আগে আমরা বলছিলাম কি যে পাশাপাশি বসে থাকে এগুলো কি শব্দ হচ্ছে শব্দগুচ্ছ। সেই মধ্যে এই লাইনটাও একটা শব্দগুচ্ছ, এই লাইনটাও একটা শব্দগুচ্ছ। তো যাই হোক, আর একটা বিষয় খেয়াল করবেন, যে জায়গায় ভার্ব নাই ওই জায়গায় সাবজেক্ট নাই। একদম 100% শিওর করে বলা যাচ্ছে কি যেখানে ভার্ব থাকবে না ওখানে সাবজেক্ট থাকবে না। সাবজেক্ট সেখানে আসবে যেখানে ভার্ব আসবে, আর ভার্ব সেখানে আসবে যেখানে সাবজেক্ট আসবে। তো যেহেতু দেখি যে এই লেখা এই শব্দগুচ্ছের ভিতরে কোনো সাবজেক্ট আছে কিনা, কিংবা একটা কোনো ফ্রেজ কিনা। দেখেন দিয়ে একটা আর্টিকেল, বয় একটা নাউন, উই একটা প্রিপজিশন, হিজ একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, প্যারেন্টস একটা নাউন, ইন একটা প্রিপজিশন, দিয়ে একটা আর্টিকেল বা ডিটারমিনার, ফিল্ড একটা নাউন। তো দেখেন তো এই শব্দগুচ্ছের ভিতরে আমরা কোথাও কোনো ভার্ব পেয়েছি না। এই শব্দগুচ্ছের ভিতরে দা বয় উইথ হিজ প্যারেন্টস ইন দ্য ফিল্ড, এই শব্দগুচ্ছের ভিতরে কোথাও আমরা ভার্ব পাইনি। আর এই শব্দগুচ্ছের ভিতরে যদি ভার্ব পাই নাই, তাহলে এই শব্দগুচ্ছের ভিতরে সাবজেক্ট নাই। কারণ আগে বলা হয়েছে যে শব্দগুচ্ছের ভিতরে ভার্ব থাকবে না, ওই শব্দগুচ্ছের ভিতরে সাবজেক্ট থাকবে না। সুতরাং এই শব্দগুচ্ছের ভিতরে সাবজেক্ট এবং ভার্ব কোনো কিছু নেই। সুতরাং দা বয় উইথ হিজ প্যারেন্টস ইন দ্য ফিল্ড, এটা একটা ফ্রেজ। একই ঘটনা দেখি আমরা দ্বিতীয় লেখাতে করছি কিনা। এটা দ্বিতীয় লেখাটা এটাও একটা শব্দগুচ্ছ, আর এটা একটা শব্দগুচ্ছ। সেটা কেন? কারণ এখানে একাধিক শব্দ পাশাপাশি বসে আছে। আর দেখি আমরা একটু চেক করে দেখি এই শব্দগুচ্ছের ভিতরে কোনো সাবজেক্ট করা আছে কিনা। দেখি এটা প্রথমে দেখি দিয়ে একটা আর্টিকেল বা ডিটারমিনার, বয় একটা নাউন, অন একটা প্রিপজিশন, দিয়ে একটা আর্টিকেল বা ডিটারমিনার, রূপ একটা নাউন। সুতরাং এই শব্দগুচ্ছের ভিতরে আমরা কোথাও ভার্ব পাইনি। আর যেহেতু ভার্ব পাইনি, সুতরাং এই শব্দগুচ্ছের ভিতরে কোনো সাবজেক্ট নাই। আর সাবজেক্ট যেখানে থাকবে ওখানে ভার্ব থাকবে, যেখানে সাবজেক্ট ভার্ব থাকবে ওখানে সাবজেক্ট থাকবে। সুতরাং এই শব্দগুচ্ছের ভিতরে যেহেতু কোনো সাবজেক্ট ভার্ব নাই, সুতরাং দা বয় অন দ্য রুফ এটাও একটা ফ্রেজ। তো আজ থেকে আমরা বুঝতে পারবো কি যে ফ্রেজ জিনিসটা কিরকম। যে ফ্রেজ হলো ওই এমন একটা বিষয় যে শব্দগুচ্ছের ভিতরে
কোনো সাবজেক্ট এবং বার থাকবে না, ওই শব্দগুচ্ছকে বলা হবে ফ্রেজ। কিংবা ফ্রেজের বৈশিষ্ট্যটা হলো যে একাধিক শব্দ ওখানে পাশাপাশি বসে থাকবে। সো তাই আজকে থেকে আমরা বলতে পারবো যে কি, যে শব্দগুচ্ছের কোনো সাবজেক্ট এবং বার থাকে না, ওই শব্দগুচ্ছকে বলা হবে ফ্রেজ। তো এখন আমরা আসি ক্লজের কাছে। ক্লজ, এখন জানবো আমরা ক্লজ কি। ক্লজ যে শব্দগুচ্ছের ভিতরে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে তাকে ক্লজ বলে। তাকে ক্লজ বলে। তার মানে ক্লজ হওয়ার শর্তটা হলো একটা সাবজেক্ট একটা ভার্ব থাকতেই হবে, শিওর করে। তাহলে আমরা ক্লজের সঙ্গে বলতে পারি কি, যে শব্দগুচ্ছে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে তাকে ক্লজ বলে। তাহলে তাকে যে শব্দগুচ্ছের ভিতরে ভিতরে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে তাকে ক্লজ বলে। আমি আবার বলতেছি, যে শব্দগুচ্ছের ভিতরে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে তাকে ক্লজ বলে, কিংবা সেই শব্দগুচ্ছকে ক্লজ বলে। যেমন আমরা এখন ক্লজের বিষয়টাকে আরো ভালো করে জানার জন্য আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। তো তার আগে আমরা আরো একটু বুঝে নেই যে কি ক্লজ আর ফ্রেজের পার্থক্যটা কি। যে শব্দগুচ্ছের ভিতরে কোনো সাবজেক্ট এবং ভার্ব থাকে না, সেই শব্দগুচ্ছকে বলে ফ্রেজ। আর যে শব্দগুচ্ছের ভিতরে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে, ওই শব্দগুচ্ছকে বলে ক্লজ। তো শব্দগুচ্ছকে বলে ক্লজ। যেমন আমি এখানে একটা বিষয় লিখি, বিকজ he was অথবা so that he can shine in light. In light he can shine. এখানে আমি দুইটা শব্দগুচ্ছ পাচ্ছি। প্রথম শব্দগুচ্ছ হচ্ছে বিকজ হি ওয়াজ কুল। এটা একটা শব্দগুচ্ছ। কেন একটা শব্দগুচ্ছ? এখানে একটা অধিক শব্দ পাশাপাশি বসে আছে। আর এই শব্দগুচ্ছের ভিতরে আমরা ঠিক আছে যে দেখি কোন সাবজেক্ট ভার্ব আছে কিনা দেখি একটু। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব দেখি হি সাবজেক্ট ভার্ব আছে। ওয়াজ যেহেতু একটা ভার্ব, তাহলে অবশ্যই হি এখানে একটা সাবজেক্ট। আর এই শব্দগুচ্ছের ভিতরে যেহেতু আমরা একটা সাবজেক্ট এবং একটা ভার্ব পেয়েছি, সুতরাং এই শব্দগুচ্ছ এটা একটা ক্লজ। ঠিক আছে, এই কারণে, কারণ এই শব্দগুচ্ছের ভিতরে একটি সাবজেক্ট হি এবং একটি সাবজেক্ট একটি ভার্ব ওয়াজ পাওয়া গেছে। সেইভাবে আমরা দেখি দ্বিতীয় লেখাটাতে বা দ্বিতীয় শব্দগুচ্ছটা কি ক্লজ কিনা। হ্যাঁ, এই শব্দগুচ্ছটা so that he can shine light, এই শব্দগুচ্ছটাও একটা ক্লজ। কেন ক্লজ? মানে এই শব্দগুচ্ছের ভিতরে ক্যান শাইন একটা ভার্ব, এখানে একটা ভার্ব আছে এবং এখানে একটা সাবজেক্ট ভার্ব আছে, তাকে হি। যেহেতু ভার্ব আছে তো অবশ্যই সাবজেক্ট থাকবে, তার মানে এই শব্দগুচ্ছের ভিতরে একটা সাবজেক্ট আমরা পাবো তার আছে। সুতরাং এই শব্দগুচ্ছটা এটাও একটা ক্লজ, তো এই হলো বিষয়। যে
বিষয়টা আরো গভীরে জানার জন্য আমাদেরকে এখন এই ক্লজের ক্লাসিফিকেশন করতে হবে। ক্লজের ক্লাসিফিকেশন করতে হবে। আর ক্লজের ক্লাসিফিকেশনে ঢোকার আগে আমরা ঢোকার সময় আরো কিছু বিষয় জানতে হবে যে ক্লজ তিন প্রকার। ক্লজ তিন প্রকার। তাহলে হচ্ছে ক্লজ তিন প্রকার যথা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। দুই হচ্ছে প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট অথবা মেইন ক্লজ। তিন নম্বর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আমরা এখানে ক্লজের প্রকারটা দেখলাম যে ক্লজ কত প্রকার। ক্লজ হচ্ছে সর্বমোট তিন প্রকার। কি একটা হচ্ছে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। মানে সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম হলো কি ডিপেন্ডেন্ট ক্লজ। এই ক্লজটা পরাধীন একটা ক্লজ। আর দুই নম্বর ক্লজটা দেখো আমরা প্রিন্সিপাল ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজটা ঠিক আছে। আরেকটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর আরেকটা নাম হচ্ছে মেইন ক্লজ। তার মানে যেটাই প্রিন্সিপাল ক্লজ, ওটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ওটাই মেইন ক্লজ। মানে একই ক্লজের তিনটা নাম। আর তিন নম্বর ক্লজটাকে আমরা দেখলাম কি আমরা তিন নম্বর ক্লজ হচ্ছে কোঅর্ডিনেট। এই হলো ক্লজের প্রকার। তো এখন ক্লজ কিছু ক্লজগুলো বিস্তারিত আলোচনা করার আগে তার আগে আমরা বিষয় আগে শিখব। সেগুলো দেখে একটা শ্রেণী আমরা ফ্যান ভয়েস। ফ্যান ভয়েস এখানে এতে ফ, এতে এনতে র, বিতে বা, ওতে অ, ওয়াইতে ইয়েট, এসতে সো, ইকুয়াল টু কোঅর্ডিনেট। equal to coordinate conjunction. Coordinate conjunction. তার মানে ফ, এন, ন, বা, অ, ইয়ে, সু এরা সবাই হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এদেরকে কোঅর্ডিনেট ক্লজ হিসেবে দেখা হয়। আর এই কোঅর্ডিনেট ক্লজগুলোকে একসাথে সংক্ষেপে বলা হচ্ছে যে ফ্যান ভয়েস। মানে বলার মনে রাখার সুবিধার্থে আমরা এটাকে বলি ফ্যান ভয়েস। এই ফ্যান ভয়েসের মধ্যে যে সব সাংকেতিক ওয়ার্ডগুলো আছে ওগুলো প্রত্যেকটা একটা করে কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন। চলুন এখন আমরা দেখি যে সাব অর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন কে দেখি যে সো সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন do,
since or as অথবা because since as because if তারপর if even if তারপর provided অথবা provided that অথবা provided that অথবা providing অথবা providing so dot dot so dot dot that তারপর হচ্ছে so that বা in order that তারপর হচ্ছে that তারপর হচ্ছে that তারপর till until unless lest after before plus সমস্ত W is what that's সমস্ত W is what হচ্ছে subordinate clause subordinate clause এর বাহিরেও সাবঅর্ডিনেট কনজাংশন সাবঅর্ডিনেট কনজাংশন এর বাহিরেও সাবঅর্ডিনেট কনজাংশন থাকতে পারে। তো যাই হোক আমরা এখন ক্লজের বিষয়টাকে দেখব, ক্লজের বা সংজ্ঞাগুলো দেখব, ক্লজের ডিফারেন্সগুলো দেখব, ক্লজের ব্যবহারগুলো দেখব। একটু দেখি আমরা। তো ক্লজ যে বলছিলাম আমরা তিন প্রকার, এর মধ্যে আজকে এখন আমি যেটা আলোচনা করবো সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজ মানে সাবঅর্ডিনেট ক্লজ মানে পরাধীন ক্লজ। যে ক্লজ অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়া একা বাক্যের অর্থ প্রকাশ করতে পারে না কিংবা একা মনের ভাব প্রকাশ করতে পারে না, সেই ক্লজকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আমি আবার বলতেছি, যে ক্লজ অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়া কিংবা যে ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া একা বাক্যের অর্থ প্রকাশ করতে পারে না, সেই ক্লজকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ কিংবা ডিপেন্ডেন্ট ক্লজ। আরো সহজ করে বলতে গেলে, যে ক্লজের আগে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, যে ক্লজের আগে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে ওই ক্লজটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আমি আবার বলতেছি, যে ক্লজের আগে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে ওই ক্লজটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ। ওই ক্লজটাকে বলা সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমরা যাব প্রিন্সিপাল। লিখি যে ক্লজ একা
যে ক্লজ একাই বাক্যের অর্থ প্রকাশ করতে পারে না এবং বাক্যের অর্থ প্রকাশ করতে গিয়ে প্রিন্সিপাল প্রজেক্ট সাহায্য প্রিন্সিপাল প্রজেক্ট সাহায্য দিতে হয় সেই ক্লজকে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ বলে। আমি এখানে বললাম যে ক্লজ একাই বাক্যের অর্থ প্রকাশ করতে পারে না বা একাই বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না, বাক্যের অর্থ প্রকাশ করতে গিয়ে বা সম্পূর্ণ করতে গিয়ে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ কিংবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাহায্য দিতে হয়, সেই ক্লজকে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ বলে। তো আরো সহজ করে বললে যে যে ক্লজের আগে সাবঅর্ডিনেট, যে ক্লজটাকে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে সেই ক্লজকে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ বলে। ডিপেন্ডেন্ট ক্লজ তার মানে আপনি যখন দেখবেন কোন ক্লজের আগে সাবঅর্ডিনেট কনজাংশন আছে, তখন আপনি নিঃসন্দেহে বলে ফেলবেন যে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা বৈশিষ্ট্য হলো যে এই ক্লজের আগে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, এই ক্লজের আগে সাবঅর্ডিনেট কনজাংশন করবে। তো এইগুলো বিষয়। এখন চলুন আমরা দেখি প্রিন্সিপাল বা মেইন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের বিষয়টা দেখি। প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের বৈশিষ্ট্যটা কি দেখব এবার আমরা। যে ক্লজ অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়াই একাই বাক্যের অর্থ প্রকাশ করে বা বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে, সেই ক্লজকেই প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ বলে। মানে প্রিন্সিপাল ক্লজের এগুলো বৈশিষ্ট্য। তারপর আমি লিখে দিচ্ছি যে ক্লজ
ক্লজে সাহায্য ছাড়া একাই বাক্যের তথ্য প্রকাশ করতে পারে তাকে পিসি, পিতে প্রিন্সিপাল, সিতে ক্লজ, তাকে পিসি প্রিন্সিপাল ক্লজ বা প্রিন্সিপাল তারপর লিখে আগে তাকে প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট বা মেইন ক্লজ তো আমি আবার বলতেছি যে ক্লজ অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়া একাই বাক্যের অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট বা মেইন ক্লজ। আরো সহজ করে যদি বলি যে সাবঅর্ডিনেট ক্লজের বাহিরে যে ক্লজটা থাকে ওরে প্রিন্সিপাল ক্লজ বা ওরে মেইন ক্লজ বা ওরে হেড ক্লজ বা ওরে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মনে রাখার জন্য খুব সহজ করে বলবেন যে সাবঅর্ডিনেট ক্লজের বাহিরে যে ক্লজটা থাকে ওটাই প্রিন্সিপাল ক্লজ কিংবা ওটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা ওটাই হেড ক্লজ কিংবা ওটাই মেইন ক্লজ, এগুলো বিষয়। তো বিষয়গুলো আমরা এখন এবার বাক্যে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। If he works hard, he will shine in life. Though অথবা বলি he studies hard so that he can get a good studies hard, he can get it. He can get studies hard, he can make it. He can make a good letter. অথবা যদি বলি though he is rich, যদি সে ধনী, he is unhappy, তো এবার আমরা দেখব বিষয়টা যে ওটা প্রিন্সিপাল ক্লজ ওটা সাবঅর্ডিনেট ক্লজ। দেখুন তো তার আগে আমরা একটা বিষয় জেনে নিই যে এটা কি একটা শব্দগুচ্ছ, এক নম্বর
এটা তো একটা শব্দগুচ্ছ, অবশ্যই একটা শব্দগুচ্ছ, কারণ এখানে হি ওয়ার্কস হার্ড, তিনটা শব্দ পাশাপাশি বসে আছে। তো শব্দগুচ্ছের সঙ্গে বলা হয়েছিল কি যে পাশাপাশি বসে থাকে একের অধিক শব্দ হচ্ছে শব্দগুচ্ছ, সেই অর্থে এটাও একটা শব্দগুচ্ছ। আর এই শব্দগুচ্ছের মধ্যে আমরা এবার দেখবো, আমরা এবার দেখতেছি যে কি ওয়ার্কস একটা ভার্ব আছে, হি একটা সাবজেক্ট আছে, তার মানে এই শব্দগুচ্ছের অবশ্যই ক্লজ। কেন ক্লজ? কারণ আমরা জানি যে শব্দগুচ্ছের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে, ওই শব্দগুচ্ছকে ক্লজ বলে। তো সেই অর্থে কিন্তু এটা একটা ক্লজ শিওর হয়ে গেছে। আর এটা যে একটা ক্লজ, আর এই ক্লজের আগে যেহেতু ইফ বসে আছে, ইফ একটা সাবঅর্ডিনেট কনজাংশন, এই ক্লজের আগে যেহেতু ইফ সাবঅর্ডিনেট কনজাংশন ইফ বসে, সাবঅর্ডিনেট কনজাংশন ইফ বসে আছে, সুতরাং এই ক্লজটা এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজের বাইরে যে ক্লজ, ঠিক আছে, যে ক্লজটা আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কেন কিভাবে আমরা প্রথমে বলেছিলাম যে সাবঅর্ডিনেট ক্লজের বাইরে যে ক্লজটা থাকবে সেটাই হচ্ছে প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট বা মেইন বা হেড ক্লজ। তো এটা একটা ক্লজ, তার আগে আমরা এটা একটু শিখব। এই শব্দগুচ্ছ হি উইল শাইন লাইট, এটা একটা শব্দগুচ্ছ। এই শব্দগুচ্ছের মধ্যে, ঠিক আছে, হি উইল শাইন এটা একটা ভার্ব, আর হি এটা একটা সাবজেক্ট, সুতরাং এই শব্দগুচ্ছের মধ্যে দিয়ে একটা সাবজেক্ট পাওয়া গেছে, একটা এমন একটা ভার্ব পাওয়া গেছে, সুতরাং এই শব্দগুচ্ছটা হি উইল শাইন লাইট, এই শব্দগুচ্ছটা এটা একটা ক্লজ। আর এই ক্লজটা ক্লজ, এটা একটা প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট বা মেইন ক্লজ। কেন প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট বা মেইন ক্লজ সেটা বলি যে আমরা আগে থেকে জেনে আসছি যে সাবঅর্ডিনেট ক্লজের বাইরে বা ডিপেন্ডেন্ট ক্লজের বাইরে যে ক্লজটা থাকবে সেটাই প্রিন্সিপাল ক্লজ, কিংবা সেটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কিংবা সেটাই মেইন ক্লজ। সে বলতে এই ক্লজটা হি উইল শাইন লাইট, এই ক্লজটি যেহেতু সাবঅর্ডিনেট ক্লজের, ঠিক আছে, পরে আছে বা সাবঅর্ডিনেট ক্লজের বাইরে আছে, সুতরাং এটা একটা প্রিন্সিপাল বা মেইন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা পিসি তে, এটা শর্টকাটে লিখে দিলাম আমি পিসি। পিসি বলতে কি, এটা প্রিন্সিপাল ক্লজ, পিসি, এটা একটা পিসি। আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা একটা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। আরো এখন আমরা বিষয়টাকে ভালোভাবে বোঝার চেষ্টা করি বা বিষয়টাকে আরো পরিষ্কার করি। আমি বলছিলাম কি যে ক্লজ ক্লজের সাহায্য ছাড়া বাক্য অর্থ সম্পূর্ণ করতে পারে না কিংবা বাক্য অর্থ প্রকাশ করতে পারে না, সেই ক্লজটাই হচ্ছে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। তো এবার দেখি আমরা এবার জানি যে ইফ হি হোয়াটসঅ্যাপ একটা সাবঅর্ডিনেট ক্লজ। কিভাবে সাবঅর্ডিনেট ক্লজগুলো দেখো তো, যে ইফ এটা বাংলাটা আগে বলছি আর কি। ইফ হি ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করে। আচ্ছা, যদি সে কঠোর পরিশ্রম করে, এখানে কি কোনো ভাব প্রকাশ পাচ্ছে? আপনি তো নিশ্চিত আরেকটা প্রশ্ন নিজেই করে ফেলবেন, যদি সে কঠোর পরিশ্রম করে তাতে কি? তখন কিন্তু এটা কিন্তু তখন একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে। তো তখন কি এই ইফ ইউ হোয়াটসঅ্যাপ এটা, ঠিক আছে, মডার্ন ভাব প্রকাশ করতে পারতেছে না। তার মানে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। কেন সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ? এই যে ইফ ইউ হোয়াটসঅ্যাপ, যদি সে কোনো পরিশ্রম করে, তাতে কি? তার মানে এটা একটা মনের ভাব প্রকাশ করছে, এই ক্লজটা মনের ভাব প্রকাশ করতে পারতেছে না। আর মনের ভাব প্রকাশ করতে গিয়ে এবার তাকে প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করতে হবে। প্রিন্সিপাল ক্লজ হি উইল, দেখেন প্রিন্সিপাল ক্লজটা যে হি উইল শাইন লাইট, সে জীবনে উন্নতি করবে, দেখেন তো সে জীবনে উন্নতি করবে। দেখেন তো যে হি উইল শাইন লাইট, এটা প্রিন্সিপাল ক্লজ। কিভাবে প্রিন্সিপাল ক্লজ হলো এবার একটু দেখেন। সে একাই মনের ভাব প্রকাশ করতেছে,
কিভাবে যে হি উইল শাইন লাইট, হি উইল শাইন লাইট এটাকে যদি বাংলা অনুবাদ করা যায় এটা একটা প্রিন্সিপাল ক্লজ। কেন এটা তো প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? কারণ এই ক্লজটা একাই বাকি অর্থ প্রকাশ করতে পারে এবং বাকি অর্থ প্রকাশ করতে গিয়ে তাকে অন্য কোনো ক্লজের উপর নির্ভর করতে হচ্ছে না। এই বাক্য মানে এই ক্লজের অর্থ দাঁড়াচ্ছে যে হি উইল শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করবে, সে জীবনে উন্নতি করবে। এটা হচ্ছে বাংলা অর্থ। তো এবার দেখুন তো এই ক্লজটা কিভাবে, ঠিক আছে, একটা সাবজেক্ট ক্লজের বিষয়টা কিরকম। সাবজেক্ট ক্লজটা সবসময় কি থাকবে, পরাধীন থাকবে কিংবা ডিপেন্ডেন্ট থাকবে, সে একা মনের ভাব প্রকাশ করতে পারবে না। তার একটা বিষয় কিন্তু আমরা এখানে পরিষ্কার হলাম যে ইফ হি ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করে, যদি সে কঠোর পরিশ্রম করে তাহলে সে জীবনে উন্নতি করবে। এই যে দেখছেন যে এই পিস অফ সাবজেক্ট, এটা একটা এই সাবজেক্ট ক্লজটা কি করলো, এই পিস অফ ক্লজের উপর নির্ভর করে তারপর মনের ভাব প্রকাশ করতে পারলো। এই হলো বিষয়। তো দ্বিতীয় বিষয়টা একই রকম, যে এটা একটা শব্দগুচ্ছ, এটা একটা শব্দগুচ্ছ, হি স্টাডিজ হার্ড, এটা একটা শব্দগুচ্ছ। আর এই শব্দগুচ্ছের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব পাওয়া যাচ্ছে। একটি সাবজেক্ট এবং একটি ভার্ব, স্টাডিজ একটা ভার্ব আর হি একটা সাবজেক্ট। যেহেতু এই শব্দগুচ্ছের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব পাওয়া যাচ্ছে, সুতরাং এটা একটা ক্লজ। আর so that he can shine in light, এই শব্দগুচ্ছের মধ্যে ঠিক আছে, এই শব্দগুচ্ছের মধ্যে একটা সাবজেক্ট কি পাওয়া গেছে, একটা সাবজেক্ট সরি দেখেন হি স্টাডিজ হার্ড, এটা একটা শব্দগুচ্ছ। আর এই শব্দগুচ্ছের মধ্যে যেহেতু একটা বা স্টাডিজ এবং একটা সাবজেক্ট হি পাওয়া গেছে, একটা সাবজেক্ট হি হয়েছে, সুতরাং এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। আর এটা একটা মেইন ক্লজ কিংবা এটা একটা পিসি, এটা পিসি বা প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। আর so that he can shine in light, এই শব্দগুচ্ছের মধ্যেও একটা সাবজেক্ট আমরা কি পেয়েছি, হি, আর একটা ভার্ব পেয়েছি ক্যান। এই শব্দ, ঠিক আছে, so that he can shine in light, এই শব্দগুচ্ছের মধ্যে যদি একটা সাবজেক্ট একটা ভার্ব পেয়েছে, সুতরাং এটাও একটা ক্লজ। আর এই ক্লজে আগে যেহেতু সাবঅর্ডিনেট কনজাংশন so that, সাবঅর্ডিনেট কনজাংশন so that পাওয়া যাচ্ছে, সুতরাং he can shine in light is a he can make a good result, he can make good result, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। কেমন সাবঅর্ডিনেট ক্লজ? কারণ এই ক্লজের আগে সাবঅর্ডিনেট কনজাংশন পাওয়া গেছে, এই ক্লজের আগে সাবঅর্ডিনেট কনজাংশন, সেখানে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর যদি অর্থের দিক দিয়ে ব্যাখ্যা করেন তো সেটাও খুব একই অবস্থা। আমরা যেহেতু দেখতে পাচ্ছি so that he can shine in light, so that he can shine in light, so that he can make a good result, এটা যেটা একটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আর এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। কেন এটা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ হলো, আপনি বাংলা ভাব প্রকাশ করতে যান, বাংলা অর্থ প্রকাশ করতে যান যে যাতে সে একটা ভালো রেজাল্ট করতে পারে, আচ্ছা তখন তো অবশ্যই একটা অপ্রকাশিত ভাব থেকে যায়, যাতে সে ভালো রেজাল্ট করতে পারে, তাতে কি এই তো, তার মানে এখানে এই শব্দগুচ্ছ, তার মানে এই ক্লজটা, এই সাবঅর্ডিনেট ক্লজটা সে কি করতে পারতেছে না, অর্থ প্রকাশ করতে পারতেছে না। আর অর্থ প্রকাশ করতে গিয়ে তাকে কি করতে হচ্ছে, এই সাবঅর্ডিনেট ক্লজ বা ঠিক আছে সাবঅর্ডিনেট ক্লজকে বা ডিপেন্ডেন্ট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ডেন্ট করতে হচ্ছে। দেখ কিভাবে কি করতেছে, দেখেন এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এটা কেন একটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা হেড ক্লজ, যে আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজের বাইরে যে ক্লজটা থাকে সেই ক্লজটা হচ্ছে প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট বা মেইন ক্লজ। আর so that he studies hard, এটা যেহেতু একটা প্রিন্সিপাল, এই ক্লজটা যেহেতু সাবঅর্ডিনেট ক্লজের বাইরে অবস্থান করতেছে, সুতরাং এটা একটা প্রিন্সিপাল বা মেইন বা হেড ক্লজ বা মেইন বা হেড ক্লজ। আর অর্থের দিক থেকে প্রকাশ করতে, তারপরেও সে দেখেন অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়াই
এই ঠিক আছে মেইন ক্লজটা মানে এই পিছন ক্লজটা একাই বাক্যগত সম্পর্ক করতে হবে। কিরকম হবে যে হি স্টাডিজ হার্ড, এটা যদি বাংলা অনুবাদ করেন তো কিরকম দাঁড়াবে হি স্টাডিজ হার্ড, সে কঠোর পড়ালেখা করে কিংবা হি স্টাডিজ হার্ড। তো সে কঠোর পড়ালেখা করে, এটা তো সুন্দর একটা বাক্য প্রকাশ করছে। এই বাক্যের ঠিক আছে এই ক্লজে কোথাও কোনো ঠিক আছে অপ্রকাশিত ভাব নাই। এই ক্লজটা পরিপূর্ণভাবে ঠিক আছে একাই অন্য ক্লজের সাহায্য ছাড়া সে বাক্যের অর্থ প্রকাশ করে ফেলতেছে। দেখেন তো দেখেন তারপরে আমরা দ্বিতীয় বাক্যে যাই। দো হি ইজ রিচ, এটা একটা শব্দগুচ্ছ, দো হি ইজ রিচ একটা শব্দ। এই শব্দগুচ্ছের ভিতরে ঠিক আছে একটি সাবজেক্ট একটি ভার্ব ইজ এবং একটি সাবজেক্ট হি আছে। একটি সাবজেক্ট ঠিক আছে একটা ভার্ব ইজ আর একটা সাবজেক্ট হি যেটা আছে, সুতরাং এই শব্দগুচ্ছটা এটা একটা ক্লজ। কেন ক্লজ? কারণ এই শব্দগুচ্ছ একটি সাবজেক্ট এবং একটা ভার্ব আছে। আর এই ক্লজ ঠিক আছে এই ক্লজের আগে যেহেতু সাবঅর্ডিনেট কনজাংশন আছে, সুতরাং এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, এটা একটা সাবজেক্ট। সবচেয়ে বড় বিষয় হলো যে হি ইজ রিচ, এটা একটা ক্লজ, আর এই ক্লজের আগে যেহেতু সাবঅর্ডিনেট কনজাংশন আছে, সুতরাং এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর কেন সাবঅর্ডিনেট ক্লজ? কেন? যে ক্লজের আগে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে ওই ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজে আরেকটা বিষয় হলো যে সাবঅর্ডিনেট ক্লজ সে কি করে একাই বাক্যের অর্থ প্রকাশ করতে পারে না বা মনোভাব প্রকাশ করতে পারে না। মনোভাব প্রকাশ করতে গিয়ে তাকে পিছল ক্লজের উপরে নির্ভর করতে হয়। দেখেন তো এই ক্লজটা মনোভাব প্রকাশ করতে পারতেছে দো হি ইজ রিচ, পারবে না। কেন পারবে না? দো হি ইজ রিচ, যদি সে গরিব, তখন তো কষ্ট আপনার কাছে থেকে গেছে, একটা ঠিক আছে অপ্রকাশিত ভাব রয়ে গেছে, কষ্ট থেকে গেছে। কিরকম? দো হি ইজ রিচ, যদি সে গরিব তাতে কি? দেখছেন মানে এটা বাক্য প্রকাশ করতে পারতেছে না। তাহলে এখন এটা একটা যেহেতু বাক্য প্রকাশ করতে পারতেছে না ক্লজটা, তাহলে নিঃসন্দেহে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজের বাহিরে যে ক্লজটা আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর দেখেন এই ক্লজটা কখনোই অন্য কোনো ক্লজের উপরে সে কি করবে না, নির্ভর করবে না। সে একাই ঠিক আছে বাক্যের অর্থ প্রকাশ করে ফেলবে। যেমন আপনি যদি এটাকে বাংলা অনুবাদ করেন যে হি ইজ আনহ্যাপি, সে অসুখী। তো এটা তো নিত্যদিনের কথাও আমরা শুনি, এরকম প্রতিদিন এরকম রেগুলার প্রতিদিন এরকম কথাবার্তা শুনি। লোকটা খুবই অসুখী, লোকটা দুঃখী। তো তার মানে এটা একটা সম্পূর্ণ এক কথা একটা পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে এই ক্লজটা। আর এই ক্লজটা যদি একটা পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে, সুতরাং এটা প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আরো এই কারণে যে সে তার এই ঠিক আছে এই ক্লজের ভাব প্রকাশ করতে গিয়ে তাকে অন্য কোনো ক্লজের উপরে নির্ভর করতে হয় না, বরং ঠিক আছে অন্য ক্লজই তার উপরে নির্ভর করতেছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।